দেখো স্যার কালকে ভিডিওতে না আপনার হ্যাঁ ভিডিওতে আপনার ক্লাস আছে মনে হয়। হ্যাঁ আছে। আমরা চলে আসবো স্যার বিমানে আচ্ছা ভিডিওতে। আচ্ছা। তাহলে আমরা আজকে আলোচনা করব যে আভ্যন্তরীণ আয়ের হার পদ্ধতি। এটাই সর্বশেষ পদ্ধতি। আভ্যন্তরীণ আয়ের হার পদ্ধতি বা আভ্যন্তরীণ মুনাফা বা প্রতিদানের হার। ইংরেজিতে বলা হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, সংক্ষেপে আইআর। এটা আইআরআর পুরো অর্থটা ইংরেজিতে শিখে ফেলবো, পাশাপাশি বাংলাতেও শিখে ফেলবে। দেখো আইআরআর বিষয়টা কি। আইআরআর বলা হচ্ছে যে মূলত নিট বর্তমান মূল্য পদ্ধতি হতে কোনো প্রকল্পের আয়ের হার কত তা জানতে পারি না। আমরা যেটা এনপিভি শিখেছি সেটা থেকে পার্সেন্টটা দেওয়া থাকে না, আমরা টাকা বের হয়ে যায়। নিট বর্তমান মূল্য পজিটিভ বের হবে অথবা নেগেটিভ বের হবে, টাকা বের হবে কিন্তু শতকরা হার বের হয় না। এখানে আয়ের হার কত মিন্স বলা হচ্ছে শতকরা হার। শতকরা হার কত সেটা আমরা দেখি না, কিন্তু টাকা পজিটিভ অথবা নেগেটিভ এটাই মূল্য বের হয় নিট বর্তমান মূল্য পদ্ধতিতে। এই হার জানার জন্য আভ্যন্তরীণ আয়ের হার ব্যবহার করা হয়, মানে শতকরা কত পার্সেন্ট হার, এই হারটা নির্ণয় করার জন্য আভ্যন্তরীণ আয়ের হার ব্যবহার করা হয়। আভ্যন্তরীণ আয়ের হার বলতে এমন একটি বাটার হারকে বোঝায়, এটা মুখস্থ করে ফেলতে হবে। আভ্যন্তরীণ আয়ের হার বলতে এমন একটি বাটার হারকে বোঝায় যে হারে ভবিষ্যৎ আভ্যন্তরীণ নগদ আন্তঃপ্রবাহ সমূহকে বাট্টাকরণ করলে তাদের মোট বর্তমান মূল্য বর্তমান বিনিয়োগের সমান হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে মূলত আমরা এই যে বিষয়টা আভ্যন্তরীণ আয়ের হার বলতে এমন একটি বাটার হারকে বোঝায়। দেখো, যে হারে ভবিষ্যৎ আভ্যন্তরীণ নগদ আন্তঃপ্রবাহ সমূহকে, আমরা আন্তঃপ্রবাহ জানি যেগুলো নির্লাভ সেটা আন্তঃপ্রবাহ সমূহকে মানে একাধিক আন্তঃপ্রবাহ থাকে সেই জন্য সমূহকে বাট্টাকরণ করলে, আমরা যে পার্সেন্টেজ দিয়ে বাট্টাকরণ করি যে নগদ এনপি বের করার জন্য, তাদের মোট বর্তমান মূল্য মোট বর্তমান মূল্য আমরা এনপিভি বের করার সময় টোটাল এনপিভি যেটা লেখে যোগফল এনপিভি, ওইটা হচ্ছে মোট বর্তমান মূল্য। মোট বর্তমান মূল্য বর্তমান বিনিয়োগের সমান হয়। বর্তমান বিনিয়োগ মানে যত টাকা বিনিয়োগ হবে সেটার সমান হয়। মূলত এটাই হচ্ছে মানে যে হারে এমন একটি হার বের হবে, এমন একটি পার্সেন্টেজ বের হবে যেটা দিলে মোট বর্তমান মূল্য এবং বিনিয়োগ দুটাই সমান হবে, সেটাই হচ্ছে আভ্যন্তরীণ উপার্জন হার। আমরা অঙ্কের মাধ্যমে জিনিসটা আরো ক্লিয়ার ভাবে বুঝবো। তারপরে এখানে বোঝা যাচ্ছে যে কি, আমরা এনপিভি বের করার সময় যে টাকাটা বের হয়, নিট প্রেজেন্ট ভ্যালু যেটা বের হয়, ওইটা যত টাকা হবে এবং এনসিইউ বা বিনিয়োগের সমান টাকাটাও তত হবে। সেটাই হচ্ছে যে কি তোমার এই আভ্যন্তরীণ আয়ের হার। যে হারটা বের হবে ওটা বলা হচ্ছে আভ্যন্তরীণ আয়ের হার। যেটা আমি যদি বা আমরা অঙ্কের মাধ্যমে যদি একটু করে দেখি বিষয়টা, এনপিভি বের করবো যে ওখানে একটা অঙ্কের মধ্যে আমরা যাই, তখন বিষয়টা আরো আরো ভালো করে বুঝতে পারবো। এনপিভি, একটা এনপিভির অঙ্ক বের করলে জিনিসটা বোঝা যাবে, মানে কথাটার মূল কথাটা কি বলতেছে সেটা আমরা অঙ্কের মাধ্যমে কথার মাধ্যমে জিনিসটা দেখি, তাহলে আর ইজি লাগবে। এই যে এনপিভি, মনে করো এনপিভি বের হয়েছে, এটা এনপিভি বের হয়েছে কত টাকা, 19,967 টাকা এনপিভি, যেটা ধনাত্মক এনপিভি বা নিট বর্তমান মূল্য বা মোট বর্তমান মূল্য যদি আমরা বলি, মোট বর্তমান স্যার মূল্য একটা এটা। হ্যাঁ কি বলছো? একটা প্রশ্ন এখন এখানে যে এখন প্রশ্ন করিও হাজার না, এখন প্রশ্ন করিও না, আমি আমার কথা শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রশ্ন করিও না। আমি কি বোঝাতে চাচ্ছি আগে সেটা খেয়াল করো। এটার অঙ্ক, এই অঙ্কটার বর্তমান মূল্য হচ্ছে 19,967 টাকা, একটু খেয়াল করো। আর এই অঙ্কের মধ্যে বিনিয়োগের পরিমাণ কত আছে সেটা আমরা দেখি, মানে যত টাকা ব্যবসায় বিনিয়োগ করে 40,000 টাকা। দেখো এটা বিনিয়োগ, এই যে বিনিয়োগ, এই বিনিয়োগ হচ্ছে 40,000 টাকা, কিন্তু এটার এনপিভি বের হয়েছে যে এই 19,000 টাকা। তাহলে এটা কি সমান 40,000 টাকার সমান এনপিভিটা? এই যে এনপিভি যেটা বের হয়েছে জানো তো, এটা 40,000 টাকার সমান না 40,000 টাকা ছোট? না বলো স্যার তো। 40,000 থেকে ছোট। অনেক ছোট, অর্ধেকের থেকে ছোট। তো এইটা ছোট যেহেতু, এখানে সংজ্ঞায় বলা হচ্ছে যে কি দেখো, মোট বর্তমান মূল্য মানে এই ফিগার টাকাটা, এই টাকাটা বলা হচ্ছে এই বিনিয়োগের সমান হয়। বিনিয়োগ হচ্ছে কত, 40,000 টাকা। এইটার অঙ্কের মধ্যে বিনিয়োগ আছে যে 40,000 টাকা, এটা কি সমান হয়েছে এখন? এই অঙ্কে সমান আছে? না স্যার। সমান নাই। এটা বাট্টার হার কত পার্সেন্ট দিয়ে করা গেছে, 10% দিয়ে না? এই হ্যাঁ 10% স্যার। দিয়ে বের হয়ে গেছে।
বের হওয়ার পরে এখানে আসছে প্রশ্ন বিনিয়োগ আছে 40,000 আর এনপিভি বের হয়েছে যে 19,000 সামথিং 19,900 বা 20,000 ধরো, সমান হয়নি, মূলত অসমান। কিন্তু এখানে বলা হচ্ছে যে সংজ্ঞায় বলা হচ্ছে মোট বর্তমান মূল্য এবং বিনিয়োগ সমান হয়। মানে এমন একটা বাট্টার হার, এমন একটা পার্সেন্টেজ, এই অঙ্কের মধ্যে যেমন পার্সেন্টেজ এটা দেওয়া আছে, এই কোয়েশনের মধ্যে পার্সেন্টেজ বা বাট্টার হার দেওয়া আছে 10%, এই 10%। এইরকম পার্সেন্টেজ এমন একটা বাট্টার হার বের করা হবে যে বাট্টার হারে বর্তমান মূল্য এবং বিনিয়োগ দুটাই সমান সমান হবে। বর্তমান মূল্য বিনিয়োগ যত, যেমন একটু আগে আমরা যে অঙ্ক দেখেছি, এটা মনে করো 40,000 টাকা, এখানে 40,000 টাকা, এখানে এনপিভি বের হবে যে, এখানে যেটা এনপিভি বের হবে এটাও 40,000 টাকা সমান হতে হবে। আর দুইটা যখন সমান হবে তখন অঙ্কটাই কারেক্ট অঙ্ক হিসাবে বিবেচিত হবে এবং ওই পার্সেন্টেজটাই হবে অঙ্কের উত্তর। সেই জন্য এখানে সংজ্ঞায় বলা হচ্ছে আভ্যন্তরীণ আয়ের হার বলতে এমন একটি বাট্টার হারকে বোঝায়। খুব খেয়াল করো, এই বাট্টার হারকে গুরুত্ব দেওয়া হয়েছে, এমন একটি বাট্টার হার। আভ্যন্তরীণ হার বলতে এমন একটি বাট্টার হারকে বোঝায় যে হারে ভবিষ্যৎ নগদ আভ্যন্তরীণ নগদ আন্তঃপ্রবাহকে বাট্টাকরণ করলে মোট বর্তমান মূল্য ও বর্তমান বিনিয়োগের সমান হয়। এটাই মূলত সংজ্ঞা। এই সংজ্ঞাটা ভালো করে শিখে ফেলবা। আমরা গত ক্লাসে আগের অঙ্ক করার সময় আভ্যন্তরীণ আয়ের হার পদ্ধতি কাকে বলে এরকম একটা প্রশ্ন ছিল কতে, এটার উত্তর হচ্ছে যেটা, এটা মুখস্থ করে ফেলবা। মূলত আমাদের কাজ হচ্ছে এই বাট্টার হার এটা বের করবে, এটা বের করলে এই হার দিয়ে বর্তমান মূল্য যত বিনিয়োগ তত সমান হবে। এটাই হচ্ছে আভ্যন্তরীণ বাট্টার হার। এতটুকু পর্যন্ত আমি বললাম। এখন আমার সাথে একটু আগে কে প্রশ্ন করতে চাইছিলে, প্রশ্ন করতে পারো। কে বলতে চাইছিলে একটু আগে? প্রশ্নের কথা বলছিলা, কিছু একটা বলবা। যে হ্যাঁ বলো একটু। 19,967 বলছেন যে টাকাইটা মানে ধনাত্মক, যেটা কেমনে বুঝবো? এটা তো আমরা অঙ্ক করছি না। এটা এই যে 59,967 টাকা থেকে 40,000 বাদ দিলে 19,900, এটা এই সামনের ফিগারটা বড় হলে তো ধনাত্মক। আমরা যার থেকে যেটা বিয়োগ করবো, বিয়োগফল যেটা, এই যে 59,000 বড় না 40,000 বড় বলো তো? 59,000 বড় না 40,000 বড়, কোনটা বড়? 59,000 বড় 59,000। না? তো এইটা বড়টা থেকে ছোট সংখ্যা বিয়োগ দিলেই তো ধনাত্মক হয়। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে তো ধনাত্মক হয়। মাইনাস চিহ্ন না আসলে হ্যাঁ, মাইনাস চিহ্ন না আসলেই ধনাত্মক, আর মাইনাস চিহ্ন আসলে তো ঋণাত্মকই হবে। বুঝা গেল কথা? ওকে, তাহলে আমরা মূলত এটা বুঝলাম। এখন আমরা আভ্যন্তরীণ আয়ের হারের সূত্র সম্পর্কে জানবো। এই আভ্যন্তরীণ আয়ের হারের দুইটা সূত্র দিয়েছে এখানে, আইআরআর এর এখানে একটা সূত্র আছে, অথবা দিয়ে এখানে আর একটা সূত্র দিয়েছে। যে কোনো একটা সূত্র শিখলে হবে। দুইটা সূত্রের বর্ণনা প্রায় একই। যদি দেখো এখানে লিখেছে এলআর আর এখানে দিয়েছে এ, তারপর এখানে দিয়েছে এনপিবি পাশে এলআর, আর এখানে দিয়েছে সি। এনপিবি এলআর মাইনাস এনপিবি এইচআর, এখানে আছে সি মাইনাস ডি ইনটু এইচআর মাইনাস এলআর, এখানে আছে বি মাইনাস এ। এটা এলআর মানে কি আমরা এখন বুঝবো। আর এনপিভি তো জানি নেট প্রেজেন্ট ভ্যালু, আর এনপিভি টাও জানি নেট প্রেজেন্ট ভ্যালু, এখানেও জানি নেট প্রেজেন্ট ভ্যালু, এইচআর আছে। মূলত এখানে এলআর এবং এইচআর লেখা আছে, এটা সম্পর্কে জানবো টোটাল সূত্র দিয়ে। এখন দেখো আইআরআর সূত্র কি বলা হচ্ছে, এলআর মানে নিম্ন বাট্টার হার, নিম্ন বাট্টার হার, লোয়ার ডিসকাউন্ট রেট। আমরা অঙ্ক করার সময় যে এই কোয়েশ্চেন অঙ্কের মধ্যে এখানে 10% বাট্টার হার, এই যে বাট্টার হার, এই বাট্টার হার এটা 10% আছে বা এটাও 10% আছে, এটা হচ্ছে বাট্টার হার। এখানে কোয়েশ্চেনে বলা হচ্ছে এলআর মানে নিম্ন বাট্টার হার, ইংরেজিতে বলা হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট। তারপর এইচআর মানে উচ্চ বাট্টার হার, আর ইংরেজিতে হচ্ছে হায়ার, হায়ার মানে উচ্চ, হায়ার ডিসকাউন্ট রেট। তাহলে এইচআর মানে হায়ার ডিসকাউন্ট রেট, এলআর মানে লোয়ার ডিসকাউন্ট রেট। তাহলে এইচআর মাইনাস এলআর, আশা করি এটা বোঝা গেল। আর এখানে সেটা বলা হচ্ছে বি মানে হায়ার ডিসকাউন্ট রেট, আর এ মানে লোয়ার ডিসকাউন্ট রেট, যেটা এ বি সি ডি দিয়ে এই সূত্রটা করছে। তুমি চাইলে এটাও লিখতে পারো, চাইলে এটাও লিখতে পারো। তাহলে এলআর মানে লোয়ার ডিসকাউন্ট রেট, যেটা এ বলেছে এ মানেও লোয়ার ডিসকাউন্ট রেট, চলে গেল। তারপর এনপিভি মানে নেট প্রেজেন্ট ভ্যালু, এলআর মানে লোয়ার ডিসকাউন্ট রেট, এখানে সি যেটা আছে সি মানে এনপিভি অফ লোয়ার ডিসকাউন্ট রেট, সেম কথা, সি মানে এনপিভি অফ লোয়ার ডিসকাউন্ট রেট, এখানে আছে এনপিভি এলআর নিম্ন বাট্টার হার এনপিভি, একই কথা। তারপর এখানে এনপিভি মাইনাস এনপিভি পাশে এলআর নেট প্রেজেন্ট ভ্যালু অফ লোয়ার ডিসকাউন্ট রেট,
মাইনাস এনপিভি পাশে এইচআর হায়ার ডিসকাউন্ট রেট। এনপিভি হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট, যেটা আমাদের এখানে এই ডি যেটা আছে, ডি মানে হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু অফ আওয়ার হায়ার ডিসকাউন্ট রেট, হায়ার ডিসকাউন্ট রেটের নিট বর্তমান মূল্য। আর এইচআর মানে আবারও বুঝতেছি এইচআর মানে কি, হায়ার ডিসকাউন্ট রেট, আর এখানে সেটা আছে বি, বি মানে হায়ার ডিসকাউন্ট রেট, এই বি জায়গায় এইচআর। আবার এলআর মানে লোয়ার ডিসকাউন্ট রেট, লোয়ার ডিসকাউন্ট রেট কোথায়, এলআর লোয়ার ডিসকাউন্ট রেট, আর এখানে সেটা এ হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট। আশা করি এই সূত্রটা, এই যে কোনো এটাও লিখে অঙ্ক করতে পারবা তোমরা, এটাও লিখে অঙ্ক করতে পারবা। তবে প্রতিটি লেখার এলআর এইচআর এ বা এ বি সি ডি এখানে যা যা আছে এগুলো সব বর্ণনাগুলো শিখে রাখতে হবে। এই অঙ্কগুলোতে আইআরআর বের করতে গেলে দুইটা ডিসকাউন্ট রেট থাকে, দুইটা পার্ট লাগে। যেমন এই যে এটা 10% একটা দেওয়া আছে, এইরকম একটা অঙ্কের জন্য দুইটা পার্সেন্টেজ লাগবে, দুইটা পার্সেন্টেজের মাধ্যমে অঙ্কটা করতে হবে। প্রথম কথা হচ্ছে যে এই বিষয়টা। তাহলে আইআরআর এর সূত্রটা আমরা শিখে ফেলবো, পাশাপাশি বর্ণনা কি আছে বর্ণনাগুলোও শিখে ফেলবো। কেউ ইচ্ছা করলে এই সূত্র প্রয়োগ করতে পারবা, কেউ ইচ্ছা করলে এই সূত্র প্রয়োগ করতে পারবা, যার কাছে যেটা ভালো লাগে সেটা প্রয়োগ করতে পারবা। তবে প্রত্যেক বর্ণনার অক্ষরের, যেমন এর বর্ণনা কি, এল এর বর্ণনা কি, পাশাপাশি এগুলো এখানে বলে লিখে দিতে হবে। এটা মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। আর এই অঙ্কগুলো করার জন্য এই সূত্রটা জানলাম। এরপর আইআরআর নির্ণয় পদ্ধতি, আইআরআর নির্ণয় পদ্ধতি দুইভাবে করা যায়, একটা অ্যানুইটি ফ্যাক্টর মেথড আর একটা ট্রায়াল এন্ড এরর মেথড। মূলত ট্রায়াল এন্ড এরর মেথড, এই মেথডটা বেশি ব্যবহার করা হবে। বাংলায় বলা হচ্ছে প্রচেষ্টা পদ্ধতি বা বারবার প্রচেষ্টা পদ্ধতি অথবা ভুল ও সংশোধন পদ্ধতি। এই মেথডের কাজটাই বেশি হবে, আমি এটা নিয়ে মূলত আলোচনা করব। এটাও থাকে, গুরুত্ব থাকে, এটা খুবই কম। তবে ট্রায়াল এন্ড এরর মেথডটা প্রয়োগ করা হবে, যেটা বাংলা হচ্ছে প্রচেষ্টা পদ্ধতি বা বারবার প্রচেষ্টা পদ্ধতি ও অথবা ভুল ও সংশোধন পদ্ধতিটা। তাহলে এই পদ্ধতি করতে গেলে আমাদের কি কি লাগবে অঙ্ক করার জন্য, সেই বিষয়টা আমাদের জানতে হবে। ট্রায়াল এন্ড এরর মেথডে, যে ট্রায়াল এন্ড এরর মেথড বা বারবার প্রচেষ্টা পদ্ধতি, এই এনপিভি বের করার জন্য তোমাদের কাছে আমি যদি এখন প্রশ্ন করি, তোমরা এর আগে এই নেট প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক শিখেছি না, আমরা এনপিভি বের করাটা শিখেছি না, এনপিভি নেট নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় বের করা শিখাইছি। হুম, কথা বলো, কথা বলো, এখন কথা বলতে পারবা, মাইক অন করো। এনপিভি বের করা শিখাইছিলাম। জি স্যার। হ্যাঁ স্যার শিখাইছেন। এনপিভি শিখাইছি, এনপিভি মানে কি ছিল, যে নেট প্রেজেন্ট ভ্যালু না, নেট প্রেজেন্ট ভ্যালু তো। হ্যাঁ স্যার। এই নেট প্রেজেন্ট ভ্যালু শুধুমাত্র এই যেখানে প্রশ্ন ছিল এই 10% দিয়ে এনপিভি বের করে ফেলছিলাম। একবার একটাই এনপিভি বের করতে হয়েছে অঙ্কের মধ্যে, আর করতে হয় নাই। এখানে ট্রায়াল এন্ড এরর মেথডে দুইটা এনপিভি বের করতে হবে, একটা অঙ্কের মধ্যে এনপিভি দুইটা বের করতে হবে। প্রথম কথা হচ্ছে যে এটা। তাহলে এনপিভি কয়টা নির্ণয় করতে হবে, এনপিভি কয়টা, দুইটা নির্ণয় করতে হবে। আমরা জানি যে এনপিভি নির্ণয় করার জন্য এরকম একটা পার্সেন্টেজ লাগে, এনপিভি নির্ণয়ের পার্সেন্টেজ লাগে, তারপর বার্ষিক নগদান্ত প্রবাহ লাগে এবং বিনিয়োগ লাগে, এগুলো লাগে না। আর সর্বোচ্চ আবার বাড়তি থাকে আয়ুষ্কাল ভগ্নাবশেষ মূল্য, এগুলো বাড়তি থাকতে পারে। তাহলে মূলত লাগে বিনিয়োগ, বাট্টার হার আর বার্ষিক নগদান্ত প্রবাহ, এইগুলো লাগে এনপিভি বের করার জন্য। এবার এই অঙ্কের জন্য আইআরআর বের করার জন্য দুইবার এনপিভি নির্ণয় করতে হবে, দুইটা পার্সেন্ট লাগবে, মনে রাখতে হবে। তাহলে এনপিভি নির্ণয় করতে হবে দুইবার, দুইটা পার্সেন্ট লাগবে। এবং আরো মনে রাখতে হবে যে কি, এনপিভি একটা পজিটিভ বের করতে হবে আর একটা নেগেটিভ বের করতে হবে। দুইটা এনপিভি, একটা অঙ্কের মধ্যে দুইটা নেট প্রেজেন্ট ভ্যালু বের হবে বা এনপিভি বের হবে, একটার ফলাফল পজিটিভ হবে আর একটার ফলাফল নেগেটিভ হবে, মনে রাখতে হবে। দুইটা পজিটিভ হলে অঙ্কটা হবে না, দুইটা নেগেটিভ হলেও হবে না। সবসময় মনে মাইন্ডে রাখতে হবে একটা পজিটিভ মান একটা নেগেটিভ মান, একটা পজিটিভ এবং নেগেটিভ মান বের করতে পারলেই তোমরা অঙ্কটা করতে পারবা। আর যদি দেখো যে দুইটা পজিটিভ বাইরেছে, দুইবার অঙ্ক করছে, একটা অঙ্ক দুইটা পজিটিভ বাইরেছে, তাহলে তুমি অঙ্ক করতে পারবে না, বা দুইটা নেগেটিভ বাইরেছে এরপর অঙ্ক করতে পারবে না। আইআরআর এর জন্য অবশ্যই একটা পজিটিভ একটা নেগেটিভ, এই দুইটা কাজ করতে হবে। তাহলে আমি কি বললাম বলো তো, আইআরআর বের করতে গেলে কয়টা এনপিভি বের করতে হয়, আইআরআর দুইটা। বের করতে গেলে দুইটা। দুইটা। হ্যাঁ, ফলাফলগুলো কি কি আসতে হবে, একটা একটা পজিটিভ ধনাত্মক আর একটা ঋণাত্মক। ঋণাত্মক, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক। ঋণাত্মক। তাহলে ঋণাত্মক। দুইটাই যদি ধনাত্মক আসে তাহলে সেটা অঙ্কটা করা যাবে না। কি বলছি বলো, দুইটাই ধনাত্মক আসলে ম্যাথটা করা যাবে না। আর দুইটাই যদি ঋণাত্মক আসে তাও
করা করা যাবে না। যাবে না। তাহলে করতে গেলে কি কি লাগবে? ধনাত্মক আর ঋণাত্মক। ধনাত্মক আর ঋণাত্মক বরাবরই এটা লাগবে, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক। তাহলে এই কথাটা মাইন্ডে রেখে এনপিভি করতে হবে, এনপিভি আইআরআর করতে হবে, আইআরআর এবং এনপিভি প্রায় একই। এনপিভির মধ্যে শুধু একবার করে কাজ শেষ, আইআরআর মধ্যে ডাবল কাজ করতে হয়। সেই জন্য এখন যে কথাগুলো বলেছি সেই কথাগুলা এখানে বলা আছে। আইআরআর ব্যয় করতে গেলে প্রথমত বিনিয়োগ, এই বিনিয়োগটা লাগবে। কয়টা বিষয় লাগে আমি তোমাদের বলি। বিনিয়োগটা লাগবে, বাট্টার হার লাগবে, বার্ষিক নগদান্ত প্রবাহ লাগবে। মানে এনপিভি বাইর করতে যা যা লাগে, এনপিভি বাইর করতে যা যা লাগে আইআরআর বার করতে তা লাগবে। এক কথা হচ্ছে এটা, এনপিভি বের হয় একবার, আইআরআর বের হয় দুইবার। এটা হচ্ছে বিষয়, আইআরআর জন্য দুইবার এনপিভি বের করতে হবে। সেই জন্য এখানে কি বলা হচ্ছে দেখো, যদি অঙ্কে এনপিভি নির্ণয় করে আইআরআর করতে বলা হয়, মানে নেট প্রেজেন্ট নির্ণয়ের মাধ্যমে আইআরআর করতে বলা হয়, তবে বারবার প্রচেষ্টা পদ্ধতি যুক্ত বারবার প্রচেষ্টা পদ্ধতি মানে ট্রায়াল এন্ড এরর মেথডটা এটাই যুক্তিযুক্ত এই পদ্ধতিতে করতে হবে। এই পদ্ধতিতে স্টেপ বা ধাপসমূহ অনুসরণ করতে হবে। এই পদ্ধতিতে ট্রায়াল এন্ড এরর মেথড পদ্ধতিতে নিম্নলিখিত স্টেপ সমূহ অনুসরণ করতে হবে। স্টেপ 1, ধাপ 1 এর মধ্যে কি বলতেছে? প্রদত্ত মূলধন ব্যয়ের হারকে বাট্টার হার হিসাবে ব্যবহার করে নিট বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। মূলধন ব্যয়ের হার বা বাট্টার হার যেটা বলি না এখানে একই কথা। বলা হচ্ছে প্রদত্ত মূলধন ব্যয়ের হারকে বা বাট্টার হার হিসাবে ব্যবহার করে নিট বর্তমান মূল্য নির্ণয় করতে হবে, মানে এনপিভি ব্যয় করতে হবে। গেল, প্রশ্নের যে বাট্টার হার দেওয়া থাকবে বা যে মূলধন ব্যয় দেওয়া থাকবে ওই পার্সেন্ট অনুযায়ী এনপিভি নির্ণয় করতে হবে। গেল 1 নম্বর। তাহলে ধাপ 1। 2 নম্বর ধাপের মধ্যে বলা হচ্ছে প্রথম ধাপে নির্ণয়কৃত এনপিভির মান যদি পজিটিভ ফলে, খুব খেয়াল করে, একটু আগে আমি যা আলোচনা করছিলাম এখন এই আলোচনাটা ফিরে আসতেছে। প্রথম ধাপে নির্ণয়কৃত এনপিভির মান ধনাত্মক ফলে, মানে প্রথম যে এনপিভি বের করছো সেটা যদি ধনাত্মক বা পজিটিভ ফলে, তাহলে কি বলা হচ্ছে? তাহলে বাট্টার হার বৃদ্ধি করতে হবে। ধনাত্মক যদি হয়, পজিটিভ হয়, বাট্টার হার বৃদ্ধি করতে হবে এবং নতুন এই হার দিয়ে আবার আরেকটি এনপিভি নির্ণয় করতে হবে। মানে একটু আগে আমি যেটা বলছিলাম, দুইটা এনপিভি বের করতে হবে, দুইটা হার লাগবে। এই কথাটা এখানে বলা হচ্ছে যে প্রথম ধাপে নির্ণয়কৃত এনপিভি যদি ধনাত্মক বা পজিটিভ হয়, প্রথম ধাপে যদি ধনাত্মক বা পজিটিভ হয়, তাহলে কি করতে হবে? বাট্টার হার বৃদ্ধি করতে হবে। যদি পজিটিভ হয় তাহলে বাট্টার হারটা বাড়াতে হবে এবং নতুন এই হার দিয়ে আবার আরেকটি এনপিভি নির্ণয় করতে হবে। মানে বাট্টার হার যেটা বাড়াইলাম, মনে করে এটা 10% দিয়ে আমরা করলাম, প্রথমটা 10% দিয়ে করে আমাদের পজিটিভ মান আসছে, পরবর্তী সেটা বৃদ্ধি করতে হবে বা বাড়াতে হবে। এটা বাড়ায় 10 এর মধ্যে 12 করতে পারে বা 15 করতে পারি, 15% করে বা 12% করে বা 13% করে, সেটা আবার নতুন করে আরেকটা এনপিভি নির্ণয় করতে হবে আরেকটা পার্সেন্টেজ দিয়ে। এইভাবে 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 এনপিভি ঋণাত্মক বা নেগেটিভ না হওয়া পর্যন্ত 2-3 বার এই কাজ করতে হবে। বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এনপিভি ঋণাত্মক না হবে ততক্ষণ পর্যন্ত সেটা বারবার করতে হবে। এই যে বলা হচ্ছে প্রথম এনপিভি পজিটিভ, প্রথমটা মনে করো আমরা পজিটিভ পাইছি 10% মান দিয়ে, তাহলে আমাদেরকে নেগেটিভ মান বের করতে হবে। নেগেটিভ মান বের করতে গেলে কি করতে হবে? বাট্টার হার বৃদ্ধি করতে হবে। আর বাট্টার হার বৃদ্ধি করে কতটুকু বৃদ্ধি করতে হবে? এখানে লেখা আছে বাট্টার হার হ্রাস বা বৃদ্ধি করতে হবে 5 থেকে 10%-এর মধ্যে। ভালো, বাট্টার হার কতটুকু বাড়াতে পারো? 5% বাড়াতে পারো, অথবা 6%, 7%, 8%, 9%, 10%। তাই সেই জন্য বলা হচ্ছে 5 থেকে 10%-এর মধ্যে থাকা ভালো। তাহলে প্রথমটা মনে করে আমরা যদি 10%-এ পাই, এখানে যেটা আমি লিখে দিচ্ছি হাতে, প্রথমটা যদি 10%-এ পাই, পরবর্তীটা আমরা 10-এর সাথে 5 যোগ করে, এই যে 5, 15% দিয়ে করব। 15% দিয়ে করে যদি দেখা যায় সেটা নেগেটিভ আসছে, নেগেটিভ এনপিভি হয়েছে, তাহলে আমাদের আর কোনো কাজ করতে হবে না, আমরা অঙ্কটা করে ফেলবো। আবার যদি দেখো যে তুমি 10%-এ যায় 15% দিয়ে করছো, 15% মানটাও আবার পজিটিভ আসছে, আসলে আবার 15-এর উপর আবার 16 বা 17% আবার বাড়াতে হবে, বাড়াই নেগেটিভ নিয়ে আসতে হবে। মোট কথা যতক্ষণ পর্যন্ত নেগেটিভ ফলাফল না আসে, একটা পজিটিভ একটা নেগেটিভ না আসে, ততক্ষণ প্রশ্নের যে পার্সেন্টেজটা থাকে সেই পার্সেন্টেজটা বাড়াই তোমাদের মানটা বের করতে হবে। সেই জন্য বলা হচ্ছে নেগেটিভ না হওয়া পর্যন্ত 2-3 বার এই কাজ করতে হবে, মানে 2 বার বা 3 বার কাজ করতে হবে। অনেক সময় একবারে হয়ে যায়, আর না হলে পার্সেন্ট আবারও বাড়াতে হবে, না হলে আবারও এনপিভি বের করতে হবে। তার মানে বারবার এনপিভি করতে হবে, বারবার এনপিভি করার পর বিদায় সেটার নাম ট্রায়াল এন্ড এরর মেথড বলা হয়, বারবার প্রচেষ্টা পদ্ধতি বলা হয়। এনপিভি বের করতে গেলে একবারে হয় না, 2-3 বার লাগে, সেই জন্য এটার নাম
ট্রায়াল এন্ড এরর মেথড বা বারবার প্রচেষ্টা পদ্ধতি। এটা গেল যে প্রথম ধাপে যদি পজিটিভ হয় এটা রুলস। এবার আরেকটা আছে দেখো, অথবা দিয়ে দিচ্ছে যদি প্রথম ধাপে নির্ণয়কৃত এনপিভির মান যদি ঋণাত্মক বা নেগেটিভ হলে, এটা ছিল পজিটিভ হলে, এখন বলা হচ্ছে প্রথমবার যেটা বের করেছে যদি ঋণাত্মক হলে তবে বাট্টার হার কমাতে হবে, তখন বাট্টার হার কমাতে হবে। পজিটিভ হলে দেখো বাট্টার হার বৃদ্ধি করতে হবে, আবার নেগেটিভ হলে বাট্টার হার কমাতে হবে। এই নতুন হার দিয়ে পুনরায় এনপিভি নির্ণয় করতে হবে, আর এটা দিয়ে আবার এনপিভি নির্ণয় করতে হবে দ্বিতীয়বার। তবে এইভাবে এনপিভি এর মান ধনাত্মক বা পজিটিভ না হওয়া পর্যন্ত 2-3 বার এই কাজ করতে হবে। যতক্ষণ পর্যন্ত তোমার মানটা পজিটিভ না আসে ততক্ষণ পর্যন্ত তোমাকে এই এনপিভিটা বারবার বের করতে হবে, সেটা 2 বার বা 3 বার তবে এই কাজটা বের করতে হবে। তবে বাট্টার হার বৃদ্ধি বা হ্রাস 5 থেকে 10% মধ্যে থাকা ভালো। মূলত এই কথার মধ্যে এতটুক থেকে শুরু করে এই কথার মধ্যে সব পড়াগুলা রয়ে গেছে। আশা করি তোমরা যদি এই রুলসটা পড়ো, আমরা এখন অঙ্ক করব, অঙ্ক করলে হয় আরো একটু বুঝে যাবে। এই রুলসটা যদি মনে রাখো তাহলে অঙ্কটা করা কোনো বিষয় না। আবারও যদি একবার যদি আমি রিপিট করি, পড়াটা যদি আমি টোটাল যদি আরেকবার রিপিট করে দেখো, প্রথম আমাদেরকে এনপিভি ট্রায়াল এন্ড এরর মেথড অঙ্ক করতে গেলে দুইটা এনপিভি বা দুইটা নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। প্রথমটা যদি পজিটিভ মান হয় সেকেন্ডটা নেগেটিভ এনপিভি বের করতে হবে, গেল। আবার যদি প্রথমটা যদি নেগেটিভ বা ঋণাত্মক হয় তাহলে দ্বিতীয়টা পজিটিভ বের করতে হবে। এবং এগুলা বের করার জন্য পার্সেন্টেজ দুইটা পার্সেন্ট লাগবে। একটা পার্সেন্ট যদি আমরা বলছিলাম একটু আগে, প্রথম পার্সেন্ট যদি 10% দিয়ে করি তাহলে দ্বিতীয় পার্সেন্টটা কতটুকু হবে সেটা নিজেকে নির্ণয় করতে হবে। সেটা করার জন্য এখানে বলা হচ্ছে 5 থেকে 10-এর মধ্যে পার্থক্যটা থাকে, তাহলে প্রথমটা 10 হলে দ্বিতীয়টা 15% দিয়ে করব। আর 15% দিয়ে করলে দেখা যাবে যে প্রথমটা যদি পজিটিভ হয় দ্বিতীয়টা নেগেটিভ ফলাফল হবে। পার্সেন্ট যত বড় হবে তত নেগেটিভ হবে, পার্সেন্ট যত ছোট হবে তত পজিটিভ হবে। এটা হয় আমার কথাগুলো তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু অঙ্ক করার সময় জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝে যাবে। এক কথা, দুইটা এনপিভি হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। এই পড়াটা ভালো করে পড়ে ফেলবা আর ভিডিওটা দেখবা। আমি একটা অঙ্কের মধ্যে যাবো এখন, অঙ্ক গিয়ে বিষয়টা ভালো করে বুঝে যাবো। এই সেই জন্য এখানে আবার সর্বশেষ এটা বলা হয়, অর্থাৎ এনপিভির মান ধনাত্মক বা পজিটিভ হলে বাটার হার বাড়াতে হয়। এই কথাটার মধ্যে যদি ধনাত্মক হয় বাটার হার বাড়াতে হবে, যত বাড়াবে তত মানটা নেগেটিভ হবে। পক্ষান্তরে এনপিভির মান ঋণাত্মক হলে বাটার হার কমাতে হবে। মানে টোটাল পড়াটা শর্ট করা হচ্ছে এই লাইনটা, এই লাইনটাই হচ্ছে, এই দুই লাইনটা হচ্ছে এখানে যতটুকু পড়া ছিল। এই আমাদের এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো শর্টকাট করা হচ্ছে এই পড়াটায়। ভালো করে মুখস্থ করে ফেলবা। আমি একটা অঙ্কের মধ্যে এখন যাব, ছোট্ট একটা অঙ্কের মধ্যে, এবং এটার প্রয়োগটা আমরা ভালো করে শিখবো, কিভাবে করতে হবে সেটা শিখবো। একেবারে ইজি, দুইবারে এনপিভি বের করা। এখানে অ্যাকসেপ্ট এবং রিজেক্টের কিছু বিষয় আছে, এটা আমরা আগে জানি, আগেও শিখছি। গঠন বর্জন নীতি, প্রতিটি মেথডে অ্যাকসেপ্ট রিজেক্টের বিষয় আছে। স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে বলা হচ্ছে যে সমস্ত প্রকল্পের আইআরআর উক্ত প্রকল্পের মূলধন ব্যয়ের চেয়ে বেশি সেই সমস্ত প্রকল্পগুলো গ্রহণ করা হয়। আইআরআর মানে আমরা যে অঙ্কটা করবো, যে পার্সেন্টটা বের হবো ওই পার্সেন্টটা প্রশ্নে যে মূলধন পার্সেন্ট একটা দেওয়া থাকবে ওইটা থেকে যদি বেশি হয় তাহলে প্রকল্পগুলো গ্রহণ করা হবে। তাহলে এটার স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে আবারও যদি আমরা বলি, আমাদের যে অঙ্কের মধ্যে আইআরআর বের করবো ওই আইআরআর একটা পার্সেন্ট বের হবে, ওই পার্সেন্টের মান যদি প্রশ্নে যে পার্সেন্ট দেওয়া থাকে সেটার চেয়ে বেশি হয় সেগুলো গ্রহণযোগ্য হবে। এটাই মূলত বিষয় স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে। আর পরস্পর পরিচয়শীল প্রকল্পের ক্ষেত্রে হচ্ছে কি, যে সমস্ত প্রকল্পের আইআরআর তাদের মূলধন ব্যয়ের চেয়ে বেশি, একই কথা আর কি, পড়াটা এটাই, মূলধন ব্যয়ের চেয়ে বেশি সেই সব প্রকল্পগুলো থেকে সবচেয়ে যেটা বেশি সেই প্রকল্পটি গ্রহণ করতে, মানে একাধিক, এখানে পরস্পর বর্জনশীলের ক্ষেত্রে একাধিক প্রকল্প থাকবে, যেটা সবচেয়ে পার্সেন্ট বড় সেটা গ্রহণ করা হবে। মনে করো একটা পার্সেন্ট 10% বের হলো, একটা 10%, আর একটা 15%, আর একটা 20%। দেখো তিনটা প্রকল্প, একটা 10, একটা 15, আর একটা 20। তাহলে সবচেয়ে বড় লাভ কোনটাতে? লাভ হচ্ছে যে 20%, এটাতেই লাভ বেশি, এটাই গ্রহণ করতে হবে। বাকি দুটা এই দুটা বর্জন করতে হয়। মূলত পরস্পর বর্জনশীলের ক্ষেত্রে এটাই হচ্ছে বিষয়। একাধিক প্রকল্প ক্ষেত্রে যেটা পার্সেন্টেজ বেশি সেটা গ্রহণ করা হবে আর বাকিগুলো বর্জন করা হবে। আমরা একটা অঙ্কের মধ্যে উদাহরণ থেকে এই অঙ্কের মধ্যে বুঝবো। এটা যদি বুঝো আশা করি তোমরা সকল অঙ্কগুলো করতে পারবা এই অঙ্কটা বুঝার পরে। এখানে মোটামুটি সব কথাগুলো আছে। দেখো কোয়েশ্চেনটা দেখো, মিস্টার কমল একটি মোমবাতি কারখানা স্থাপনের জন্য 90,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয়ের কথা বিবেচনা করছে। তাহলে মেশিন কিনবে একটা কত টাকা দিয়ে? 90,000 টাকা দিয়ে। মেশিনটির সংস্থাপন ব্যয় 10,000 টাকা, মেশিনটি বসাতে খরচ হবে 10,000 টাকা। তাহলে 90,000 টাকা কিনতেছে,
বসানো খরচ লাগবে বা সংস্থাপন খরচ 10,000, তাহলে মোট মেশিনের জন্য ব্যয় হচ্ছে 1 লক্ষ টাকা, যেটা এখানে লিখেছে নগদ বহিঃপ্রবাহ বা এনসিইউ। মেশিনের ক্রয় মূল্য প্লাস সংস্থাপন ব্যয় 90,000 প্লাস 10,000 1 লক্ষ টাকা, যেটা হচ্ছে যে এনসিইউ। তাহলে নগদ বহিঃপ্রবাহের মান হচ্ছে 1 লক্ষ টাকা, এটা বের হয়ে গেল এই 10,000 এবং 90,000 যোগ করে, এটা চলে গেল। এরপর হচ্ছে মেশিনটির আয়ুষ্কাল হচ্ছে 4 বছর। আয়ুষ্কাল দিছে কত বছর? আয়ুষ্কাল আছে যে 4 বছর, কি হলে গেল। এবং আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 20,000 টাকা। তাহলে ভগ্নাবশেষ মূল্য আছে কত? 20,000 টাকা চলে গেল, পাওয়া যাবে। উক্ত ব্যবসা উক্ত ব্যবসা হতে নিম্নলিখিত প্রত্যাশিত নগদ অন্তঃপ্রবাহ পাওয়া গেল। তাহলে নগদ অন্তঃপ্রবাহর পরিমাণ নির্ণয় দিয়েছে, দেখো। বছর 1 থেকে 4 বছর, 1 2 3 4 4 বছর নগদ অন্তঃপ্রবাহ। প্রথম বছর 29,000, দ্বিতীয় বছর 29,000, তৃতীয় বছর 26,000, চতুর্থ বছর 32,000। প্রয়োজনীয় বাট্টার হার 12% হলে, বাট্টার হার দেওয়া আছে কত? 12%। প্রশ্নের মধ্যে 12% দেওয়া আছে। নির্ণয় করতে হবে আইআরআর নির্ণয় করা। তাহলে আমাদের নির্ণয় করতে হবে আইআরআর। তাহলে আমি কোয়েশ্চেনে তোমাদের বলেছিলাম, শুরুতেই বলছিলাম আইআরআর বের করতে গেলে এই নগদ বহিঃপ্রবাহ বা এনসিইউ এটা লাগবে, বা যেটাকে আমরা বিনিয়োগ বলি সেটা লাগবে, নগদ অন্তঃপ্রবাহ লাগবে, বাট্টার হার লাগবে। এগুলো হচ্ছে মূল বিষয়। আরো বাড়তি যদি ভগ্নাবশেষ মূল্য এটা থাকে, এগুলো কাজ আমরা করে দেখাবো, যে অতীত করে দেখাই। আর আইআরআর মূল টার্গেট হচ্ছে দুইটা এনপিভি বের করা। মূল টার্গেট দুইটা এনপিভি, একটা এনপিভি ধনাত্মক আর একটা এনপিভি ঋণাত্মক। দুইটা ধনাত্মক এবং ঋণাত্মক বের হলেই অঙ্কটা মোটামুটি শেষ। তাহলে প্রথম গণনার মধ্যে নগদ বহিঃপ্রবাহ বের করে ফেললাম আমরা প্রশ্ন করার সাথে সাথে। আবার দ্বিতীয় গণনার মধ্যে আমাদের চতুর্থ বছরের নগদ অন্তঃপ্রবাহ এটা দেখাচ্ছে। চতুর্থ বছরে এখানে 32,000 আছে, আর ভগ্নাবশেষ মূল্য আছে 20,000। তাহলে নগদ অন্তঃপ্রবাহ 20-এর সাথে 32 যোগ করলে 52,000 টাকা চতুর্থ বছরের অন্তঃপ্রবাহ হবে। তাহলে প্রথম বছর 29, দ্বিতীয় বছর 29, তৃতীয় বছর 29, তৃতীয় বছরে 26, চতুর্থ বছরে 32-এর সাথে ভগ্নাবশেষ মূল্য যোগ করে 52,000 টাকা হবে। তাহলে চতুর্থ বছরও কিন্তু এটা বেশি হবে। এখন এনপিভি বাট্টার হার আছে 12%, এই 12% দিয়ে এনপিভি করে ফেলো, আর কোনো কাজেই নেই। মূলত এনপিভিটা বের করে নিবা। দেখো প্রদত্ত বাট্টার হার 12% দিয়ে এনপিভি, এনপিভি সমান CF1 1 plus k whole to the power n, আবার CF2 1 plus k whole to the power n, সবগুলোতে n 2 3 4 দিয়ে n মাইনাস CF0 মানে বিনিয়োগের টাকাটা। সূত্রটা দেখতেছো তো, আশা করি তোমরা নিজেরাই সূত্রটা বুঝতেছো। এখন এখানে মান বসাই দাও। প্রথম CF হচ্ছে প্রথম বছরের CF হচ্ছে কত? এই যে 29,000, দ্বিতীয় বছরে 29,000, তৃতীয় বছরে 26,000, চতুর্থ বছরে এটা আমরা এখানে বের করছি 52,000, একটু আগে বের করছি এই 52,000। তাহলে 29 29 26 52, দেখো 29 29 26 52 বসে গেল। নিচে বাট্টার হার ছিল কত পার্সেন্ট? বাট্টার হার কোয়েশ্চেনে ছিল 12%। এই যে বাট্টার হার 12%, তাহলে 12% দিয়েছে। 12% মানে আমরা জানি 12-কে 100 দিয়ে ভাগ, 12%, 12-কে 100 দিয়ে ভাগ। 12% শব্দের অর্থ এই 12-কে 100 দিয়ে ভাগ, 12-কে 100 দিয়ে ভাগ করলে ক্যালকুলেটরে 0.12 এটাই আসবে, এটাই ফলাফল আসবে। তাহলে একের সাথে 0.12 যোগ করে প্রথম বছরের জন্য পাওয়ার 1, দ্বিতীয় বছরের জন্য 2, তৃতীয় বছরের জন্য 3, চতুর্থ বছরের জন্য 4। এগুলো সব নিজেরাই বুঝতেছো কোয়েশ্চেন দেখে উত্তর দেখার পরে। আর বিনিয়োগের পরিমাণ CF0 এর মান হচ্ছে আমাদের মূলত 1 লাখ। একটু আগে আমরা শুরুতেই এটা পড়েছি 90,000 সাথে 10,000 যোগ করলে 1 লাখ, এনসিইউ এর মান 1 লাখ। তাহলে এখন ক্যালকুলেটর দিয়ে এগুলো নিজেরা বের করে ফেলতে পারবা। এখানে আসছে 1,05,000, 1,05,66 মাইনাস 1 লাখ, তাহলে 566 পজিটিভ মান। এতটুক পর্যন্ত কারা বুঝেছ আমাকে বলো? এতটুক পর্যন্ত আমি পজিটিভ মান বুঝছি বের। স্যার। হ্যাঁ, স্যার আমার মনে হয় না বুঝার কেউ নাই। যারাই অঙ্ক করেছো আজকে এনপিভি বের করেছো, সবাই বের বুঝেছো। এখানে কোনো কাজে নেই, শুধুমাত্র এনপিভি নির্ণয় করা, ঠিক না? জি স্যার। হ্যাঁ এনপিভি 12% দিয়ে এনপিভি বের করে ফেলছে। এটা কি পজিটিভ না নেগেটিভ বেরিয়েছে বলো তো? পজিটিভ। পজিটিভ। তাহলে আমাদের এনপিভি আইআরআর এর শর্ত হচ্ছে একটা পজিটিভ হবে আর একটা কি হবে? নেগেটিভ নেগেটিভ। হবে। তাহলে আমরা এখন কোন কোন এনপিভি বের করব বলো তো? পজিটিভটা বের করব নাকি নেগেটিভটা বের করব? নেগেটিভটা। নেগেটিভটা বের করব। আর নেগেটিভ বের করলে পার্সেন্ট বাড়াতে হবে না কমাতে হবে? কমাতে হবে। নো নো, আচ্ছা না 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 বাড়াতে হবে। নেগেটিভ হলে বাড়াতে হবে, যে পজিটিভ হলে হ্যাঁ হ্যাঁ কমাতে হবে। যে পার্সেন্ট সরি যত স্যার। বড় হবে মান তত ছোট হবে, মনে রাখবা। পার্সেন্ট যতই বড় হবে এই মান ততই ছোট হবে। এটা এটা কিন্তু মনে রাখতে হবে। পার্সেন্ট মনে করো 10%, এর মান একরকম,
আবার 15% করে মানটা আরো ছোট হবে, 20% করলে আরো ছোট হবে, 30% জি করলে স্যার। আরো ছোট হবে, মানে যত নেগেটিভের দিকে চলে যাবে, পার্সেন্টেজ যত বৃদ্ধি পাবে মান তত বেশি নেগেটিভ হবে, এটা মাইন্ডে রাখবা। তাহলে এখন আমাদের ফার্স্ট একটা পজিটিভ আছে, নেগেটিভ বের করতে হবে। আমরা দেখেছিলাম নেগেটিভ বের করতে গিয়ে ফলাফল মূলত এই যে 5 থেকে 10%, এটা 5 থেকে 10% অধিকাংশ অঙ্কের ক্ষেত্রে হয়, কিছু অঙ্কের 2%, 3%, 4% এর মধ্যেও হয়ে যায়। যেমন এই অঙ্কের মধ্যে 12% দিয়ে তো আমরা এটা বের করেছি, আবার 14% দিয়ে আবার বের করা হচ্ছে। 14% স্টেপ 2 তে দেখো আইআরআর বের করার জন্য আরেকটি ঋণাত্মক এনপিভি বা এনপিভি এর প্রয়োজন, তাই বাট্টার হার বৃদ্ধি করতে হবে আনুমানিকভাবে 14% দ্বারা। চেষ্টা করে এনপিভি নির্ণয় করা যাক। 14% দিয়ে আরেকটা বের করতেছে, দেখো এইটা কিন্তু দেওয়া থাকবে না, একটা দেওয়া থাকে, আরেকটা নিচ থেকে দিতে হবে পার্সেন্টেজ, এটা মনে রাখতে হবে। তাহলে এখন 14% দিয়ে যখন করো, তাহলে 14% মানে 100 কে 14 দিয়ে ভাগ, 100 কে 14 দিয়ে ভাগ, 100 কে 14 দিয়ে ভাগ করলে 0.14, উপরে সূত্র সেম আগের মতো সূত্র বরাবর বসে গেল, একটু আগে যা বের করেছি তা, শুধু মান উপরে মানগুলো সেম সেম বসে গেল, ক্যাশ ফ্লো 1, ক্যাশ ফ্লো 2, 3, 4 সব বসে গেল। নিচে কে এর মান 12 এর জায়গায় 14 বসেছে, দেখো 12 এর জায়গায় 14 আর কিছুই নেই, মূলত 14% মান এটাই বসছে 12 জায়গায়। 1 প্লাস 0.14 হোল পাওয়ার 1 পাওয়ার 2 3 4 এইভাবে দিয়ে দিচ্ছে, এখন -1,00,000 টাকা। এবং এটা দিয়ে মান করার পরে তোমার দেখো আসছে 96,191 টাকা আসছে, -1,00,000 বাদ দিলে 3,939 টাকা আসছে, এটা হচ্ছে নেগেটিভ। আশা করি এটা বুঝেছো, নাকি বুঝো নাই বলো তো? নেগেটিভ মানটা বাইরে যদি এটা, বুঝছি স্যার। তাহলে আমরা 12 দিয়ে পাইলাম পজিটিভ, 14 দিয়ে পাইলাম কি নেগেটিভ। নেগেটিভ। এখন আমাদের কাজ শেষ, মূলত আমরা এখন আমাদের সূত্র, এই যে সূত্র এটা হোক অথবা আরেকটা, যেটা দুইটা সূত্র ছিল না, দুইটা থেকে যে কোনো একটা দিয়ে আমরা অঙ্ক করে ফেলবো। এটা এই সূত্রটা অথবা এই সূত্রটা যে কোনো একটা লেগে, এটা লিখলে বেশি ভালো, এটা আমাদের জামালা কম, এটা এলার এই আবি যাবে অনেক কিছু আছে, এটার মধ্যে একটু কিছু নেই ইজিলি, তবে বর্ণনাগুলো মনে রাখবা, এটা লিখবা, এটা লিখতে ভালো লাগে, আমারও ভালো লাগে এটা। তাহলে এই সূত্রটা যে কোনো একটা সূত্র প্রয়োগ করে মূলত ফলাফলটা এখন আমরা বের করবো। দেখো যেটা, এটা আরেকটা টেপে আনি তাহলে দেখতে সুবিধা হবে। দেখো এটা এটা দিয়ে দিয়েছে, মানে আইআরআরটা দিয়ে এলআর দিয়ে দিয়েছে, যে কোনো একটা নিলে হবে। আইআরআর সমান এলআর প্লাস এলআর এনপিভি, আবার এলআর আইএলআর আগে দিয়েছে সূত্রের মধ্যে, কিন্তু দেখো এখানে এলআর পরে দিয়েছে, এখানে আগে দিয়েছে, আগে আর পরে কোনো বিষয় না, যে কোনো একটা জায়গায় দিয়ে দিলে হলো। এলআর এনপিভি, এইচআর এনপিভি, এইচআর থেকে এলআর, তাহলে এলআর মানে হচ্ছে যে আমাদের লোয়ার ডিসকাউন্ট রেট। লোয়ার ডিসকাউন্ট আমাদের দুটা ডিসকাউন্ট রেট ছিল, একটা প্রশ্নে ছিল 12%, এটা 12% এটা ছিল প্রশ্নে, আর আমরা আরেকটা 2% বাড়াই 14% আরেকটা করেছি। তাহলে এই 12%টা হচ্ছে যে লোয়ার, মানে এটার উত্তর, এই লোয়ার ডিসকাউন্টের মান হচ্ছে 12, আর হায়ার এটার মান হচ্ছে যে 14। তাহলে দেখো এখানে 12, এলআর এর মধ্যে 12 বসা দিছে, এইখানে এইচআর এর মধ্যে 14 বসা দিছে, এলআর এর মধ্যে আবার এটা 12 বসা দিছে। এরপর এলআর এনপিভি, লোয়ার ডিসকাউন্টের এনপিভি 563, যেটা আমরা কোয়েশনে দেখেছিলাম, এই যে 563 এর 12% দিয়ে, আর হায়ার দিয়ে 3039, এটা 3909, এটা হচ্ছে যে নেগেটিভ। তাহলে ফলাফলটা বসাতে কিনা দেখো 556 আর এদিকে এলআর এনপিভি, এটার মান হচ্ছে 563 মাইনাস, এই মাইনাস এটা বসে গেছে। এরপর এইচআর এনপিভির এটার মান হচ্ছে -3929, যেহেতু এটা নেগেটিভ ছিল, এটা নেগেটিভ আছে সেই জন্য এটা মাইনাস দিয়েছে, -3909। তাহলে এই মাইনাস এবং এই মাইনাস, এখানে একটা মাইনাস আছে, নেগেটিভের একটা মাইনাস আছে, আর সূত্রের একটা মাইনাস আছে, এই মাইনাস মানে যোগ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস আর প্লাস পাওয়ার বলে 566 এবং 3909 যোগ করলে 4475 এই টাকাটা বের হবে। আশা করি বোঝা গেল। আর উপরে আছে 566, 566 এটা বসে গেছে, 566 কে 4475 দিয়ে ভাগ, আর এদিকে 14% থেকে 12% বাদ দিলে 2%, এগুলো পার্সেন্ট মারতে হবে না, ক্যালকুলেটর মূলত 2 দিয়ে গুণ। আমি ক্যালকুলেটর দিয়ে দেখাচ্ছি কিভাবে বের করবে, এটা অনেকে ভুল করে ফেলে এই ফলা এই জায়গায়। ক্যালেন্ডার
নতুন স্মার্ট তাহলে 566 এই 566 ভাগ 4475 ভাগ 4475 4475 ভাগ করার পরে আসছে এত, এটার সাথে গুণ 2 আবার 2% দিবা না, কিন্তু এটা গুণ 2% এমনিতে হবে। তাহলে 0.2529 0.2529 এই যে আসছে 0.2529। তারপর এদিকে আছে কত 12% এর সাথে আবার 12 যোগ করতে হয়, যোগ 12 তাহলে 12 যোগ করার পরে ফলাফল আসে কত 12.2529 12.2529 আবার 6 থেকে 1 যোগ করে এটা 30 দিয়ে দেয়, তাহলে 12.2530 বা 12.25%। এটাই হলো যে মূলত আমাদের উত্তর। এই 12.25 দিয়ে যদি ফলাফল বের করি তাহলে এই আমাদের ছিল যে দেখো কোয়েশ্চেনের মধ্যে আমাদের বিনিয়োগ ছিল 1 লক্ষ টাকা, আর এই রকম এনপিভি এগুলো যোগ করে এগুলোর ফলাফল বের হবে যে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা থেকে 1 লক্ষ টাকা বিয়োগ করলে এখানে ফলাফলটা 0 হবে। মূলত আইআরআর এর সংখ্যার মধ্যে এইখানে আমাদের যেটা ছিল কি ছিল বলা হচ্ছে মোট বর্তমান মূল্য। এই যে মোট বর্তমান মূল্য এবং বিনিয়োগ দুইটা কি হতে হবে সমান হতে হবে। সমান হলে সেটা আবদ্ধের হার হবে। যে বাট্টার হারে মোট বর্তমান মূল্য এবং বিনিয়োগ সমান হয় সেটাকে আভ্যন্তরীণ আয়ের হার বলা হয়। একেবারে ইজি। যে আয়ের হারের মাধ্যমে বা যে বাট্টার হারের মাধ্যমে মোট বর্তমান মূল্য এবং বিনিয়োগ সমান হয় তাকে আভ্যন্তরীণ আয়ের হার বলা হয়। মূলত এই 12.25 দিয়ে করলে ফলাফলটা এই 0 হবে। দেখো এখানে বাইর করছে, এটা প্রমাণ দেখাইছে। তারপরে কিছু বেশ কম থাকে অনেক সময়, মানে 100-200 থেকে এখানে প্রায় দিয়ে দেখো এই 12.25 দিয়ে বাট্টার হার দিয়ে আবার করেছে অঙ্কটা করার পরে এখানে যে ফলাফল আসছে 9,99,887, এখানে আছে 1 লাখ। তো এই 99,887 এটাকে 1 লাখ ধরে নিচ্ছে এখানে, যেহেতু এটা আমরা একটু আগে অঙ্ক করেছিলাম, এটা এই 2 5 3 0 অনেকগুলো মান ছিল ক্যালকুলেটর। দেখো আমরা অতগুলো মান তো বসাই নাই। এই যে ক্যালকুলেটরে 12.252960 এই অনেকগুলো মান, এই সবগুলো মান দিয়ে যখন কাজ করা হবে তখন এই ফলাফলটা বরাবর 1 লাখ আসবে। এই ফলাফলটা বরাবর 1 লাখ আসবে। এখান থেকে যেহেতু আমরা মান অনেকগুলো বাদ দিয়ে মাত্র 60টা সংখ্যা নিয়েছি, পরবর্তী 60টা থেকে আরো বাদ দিয়ে মাত্র এখানে 2টা সংখ্যা নিয়েছি, 12.25 নিয়েছি, সেই জন্য এখানে টাকা কিছু কম আসছে। 99,887 টাকা আসছে, 113 টাকা কম আসছে মূলত। হ্যাঁ, তাহলে এটাকে এখন প্রায় ধরে 1 লাখ ধরে 1 লাখ থেকে 1 লাখ বাদ দিলে এই 0। তাহলে 12.25 এর মাধ্যমে যদি ফলাফল 0 হয়, বিনিয়োগের বর্তমান মূল্য যেটা এনপিভির বর্তমান মূল্য 1 লাখ এবং এনসিও 1 লাখ, 1 লাখ থেকে 1 লাখ বিয়োগ করলে 0 হয়। এইটাই বলা হচ্ছে যে হারের মাধ্যমে বিনিয়োগের মোট মূল্য এবং প্রেজেন্ট ভ্যালুর নিট বর্তমান মূল্য এবং বিনিয়োগ সমান হয় তাকে আভ্যন্তরীণ আয়ের হার বলা হয়। এই আভ্যন্তরীণ আয়ের হার। আশা করি এই বিষয়টা বুঝেছো। না বুঝলে আমার সাথে শেয়ার করতে পারো। কি বলো, সবার মতামত চাই। স্যার বুঝছি। সবাই বুঝেছো? হ্যাঁ স্যার কথা বুঝছি। বলতেছে না। সবাই বুঝেছো? বুঝে থাকলে ধন্যবাদ। রুবিনা সুলতানা লেফট হলো কেন হঠাৎ করে আবার? আচ্ছা আবার জয়েন হয়েছে, লেফট করে আবার জয়েন। রুবিনা তুমি কি বুঝেছো? রবিনা কথা বলতেছে না। রবিনা সাউন্ড নাই। তাহলে এই আইআরআর বের করতে পারবা? বলো। পারবো স্যার, এখন আরেকটু দেখতে আইআরআর এর হবে। জন্য কি 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 লাগে, কি 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 করতে হয়, কে বলতে পারবা বলো দেখি। আইআরআর এর জন্য কয়টা পার্সেন্টেজ বের করতে লাগে? 2টা। 2টা। প্রথমটাতে যদি পজিটিভ বের হয়, দ্বিতীয়টাতে কি বের করতে হবে? নেগেটিভ। নেগেটিভ বের করতে গেলে পার্সেন্ট বাড়াতে হবে না কমাতে হবে? বাড়াতে হবে। আর যদি প্রথমটাতে যদি নেগেটিভ বের হয়, দ্বিতীয়টাতে কি করতে হবে? করতে হবে। আর পজিটিভ করতে হলে তখন কি করতে হবে? কমাতে হবে। কমাতে হবে। ইয়েস। কতটুকু কমানো যায়? স্যার 5 থেকে 10 10%। পর্যন্ত। তবে মাঝে মাঝে 2-3% এর মধ্যে অঙ্ক হয়ে যাবে। এটা তুমি ইচ্ছা করলে আমরা যেটা এই একটু আগে যে অঙ্কটা এটা করছিলাম কত যে 12 দিয়ে করছি না?
12 দিয়ে করছি, তারপরটা কত 14 দিয়ে করছি না? এটা ইচ্ছা করলে আমরা হ্যাঁ 15 দিয়ে করতে পারি, 16 দিয়ে করতে পারি, তারপরে নেগেটিভ আসবে। যত পার্সেন্ট বাড়বে নেগেটিভ আসবে, মানটা বড় হবে, আর কি নেগেটিভ মানটা ফলাফলটা বড় হবে। মূলত এতটুকু হচ্ছে বিষয়টা, আর কিছু না। এখন যদি তুমি চিন্তা করো অঙ্কের মধ্যে যতগুলো আয়ার এর অঙ্ক আছে সবগুলা করে ফেলতে পারো, মানে বই এই অধ্যায়টা ধরতে গেলে আজকে পুরোপুরি শেষ। তোমাদের কাজ হচ্ছে হোমওয়ার্ক করা, আর কোনো কাজ নেই। পারবা করতে? আমি যে অঙ্কগুলো আগে বাদ ইনশাআল্লাহ দিছি, পারবো। আমি যে অঙ্কগুলো আগে বাদ দিছিলাম একেবারে লাস্টে চলে যাচ্ছি। এইখান থেকে তো এই যেমন এই একটা এখানে একটা আয়ার আর কিছু আছে দেখা যাচ্ছে, একেবারে লাস্ট অঙ্কটা এইটা নিয়ে আমরা একটু যদি কথা বলি কেমন হয়ে যাবে। এখানে এই কোয়েশ্চেনটা যাই আগে। জনাব মতিন সাহেব 5 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করতে চাচ্ছেন, মেশিনটির কর পরবর্তী মুনাফা নির্ভর। এখানে কিন্তু কর পরবর্তী মুনাফা দেওয়া আছে, কর বাদ দেওয়ার পরের মুনাফা দিতে বলা আছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বছর টাকাগুলো অসমান, কোনোটাই সমান নয়। দেখা যাচ্ছে, দেখো 1 লাখ, 1,10,000, 1,40,000, 1,50,000, 2,50,000 কোনোটাই সমান নয়। এরপর বলা হচ্ছে মতিন সাহেবের প্রত্যাশিত আয়ের হার 10% হয়েছে, অঙ্ক করার জন্য পার্সেন্টেজ যেটা লাগে সেটা 10% দেওয়া আছে। অবচয় কি? প্রকল্প মূল্যে এনপিভির ভূমিকা বর্ণনা করো। এনপিভি দিয়ে ভূমিকা বর্ণনা করতে হবে। মেশিনটি থেকে 3 মাসে গড়ে কি হারে মুনাফা অর্জন করতে হবে, এটা এআরআর বের করার জন্য গড়ে যেহেতু বলছে আইআরআর ভিত্তিতে তার মেশিনটির ক্রয়ের সিদ্ধান্ত হওয়া উচিত। বিশ্লেষণ করা, আইআরআর ভিত্তিতে এটা কিনবে কি কিনবে না সেটা সিদ্ধান্ত নিতে বলতেছে। তাহলে এটা এটা তো গড় মুনাফা, কর পরবর্তী গড় মুনাফা। মূলত যেহেতু এই বলা যায় যে কি গড়ে কি হারে মুনাফা অর্জন করবে, এটা হচ্ছে যে এআরআর বাইর করার সূত্র। এআরআর বাইর করছে, এরা নিজেরা করে ফেলতে পারবে, সেটা আমি বলতেছি না। মূলত আমি আইআরআর মধ্যে যাচ্ছি। আইআরআর মধ্যে আমরা যদি কোয়েশ্চেনে দেখি, কোয়েশ্চেন আছে কর পরবর্তী মুনাফা। কর পরবর্তী মুনাফা থাকলে এটার সাথে কর পরবর্তী মুনাফা মানে আমরা যখন চার্ট করছিলাম, চার্ট থেকে প্রথম কর পরবর্তী মুনাফা থেকে অবচয় বাদ দিছি, এরপর কর পূর্ববর্তী মুনাফা, তারপর কর বাদ দিছি, কর পরবর্তী মুনাফা, এরপর কর পরবর্তী মুনাফার সাথে অবচয় অবচয় যোগ করতে হয়, ভগ্নাংশের মূল্য থাকলে যোগ করতে হয়, চলতি মূল্য থাকলে এগুলো যোগ করতে হয়। এখানে যোগ অবচয়টা দিতে হবে। ওই মেশিনের দামকে 5 বছর যেহেতু আছে 5 দিয়ে ভাগ করলে প্রত্যেক বছর 1 লক্ষ টাকা করে অবচয় আসছে, এগুলো যোগ করলে কর পরবর্তী নগদ প্রবাহ বা আন্তঃপ্রবাহটা বের হয়ে গেছে। কারণ এখানে অঙ্ক করার জন্য নগদ আন্তঃপ্রবাহটা লাগবে, এটা বের হয়ে গেছে। এখন এই টাকাগুলো দিয়ে এনপিভি নির্ণয় করো, কয়বার? 2বার এনপিভি নির্ণয় করতে হবে। আমাদের প্রশ্ন তো 10% দেওয়া আছে, দেখো প্রথমটা দেওয়া আছে যে 10% দেওয়া আছে, 10% দিয়ে একটা করতে হবে। এরপর সিদ্ধান্ত নিতে হবে এনপিভি কিভাবে করবো। দেখি কোয়েশ্চেনটা, এই যে গোবরের টাকাগুলো সব বসাই দিয়েছে 10% দিয়ে, পঞ্চম বছর, এদিকে 5 লাখ বাদ, এটা 4,23,763 বের হয়েছে। এটা কি বের হয়েছে? ধনাত্মক বাইর হয়েছে না? এটা ধনাত্মক বাইর হয়েছে, ঠিক আছে না? এখন ধনাত্মক বের হওয়ার পরে আমাদের ঋণাত্মক বের করতে হবে, এবং ঋণাত্মক বের করার জন্য এটা কিন্তু ধনাত্মক, অনেক বড় ধনাত্মক, এটা 4,23,763 টাকা, বিরাট পজিটিভ মান। আর বিরাট পজিটিভ মান যেহেতু, এটা নেগেটিভ বের করতে গেলে এটা পার্সেন্টেজটা 5-10 হবে না, আরো অনেক বাড়াই করতে হবে। সেজন্য 37% দিয়ে করেছে। এটা যদি 763 হতো, একটু আগে আমরা যেরকম করছিলাম 566, এইরকম যদি হতো, এটা 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 এই তিনটা সংখ্যা যদি ধনাত্মক হতো, তখন 10-এর জায়গায় 12-13 দিলে ফলাফল আমরা পেয়ে যেতাম। কিন্তু এখন দেওয়া আছে এটা 4,23,763, অনেক বড় একটা ধনাত্মক ফিগার। অনেক বড় ধনাত্মক ফিগার হলে পার্সেন্টেজটা বেশি করে বাড়াতে হবে, এটা মাইন্ড রাখতে হবে। সেজন্য 10-এর সাথে আইটা আরো 27% যোগ করে 37% দিয়ে করছে। 37% দিয়ে করলে কি হয়েছে দেখো, 37% দিয়ে করার পরে ফলাফল আসছে যে 5,304 টাকা ঋণাত্মক আসছে। আর যেহেতু ঋণাত্মক আসছে, এখন একটা ধনাত্মক পাইলাম, একটা ঋণাত্মক পাইলাম, ওই সূত্রে এবিসিডিটা দিয়ে করাইছে, মানগুলো বসাই দিয়ে ফলাফলটা করে গেছে। এই এই টাকাটা বের হয়ে গেছে, একটু আগে যেটা বলছিলাম। তবে এটা আরেকটা বিষয়, এই অঙ্কটা দিয়ে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, পজিটিভ মানটা যদি বেশি বড় হয়, মনে করো 5,000, 10,000 থেকে বেশি হয়, এটা তো এখন লাখ টাকা, 4,23,763 টাকা, অনেক বড় একটা ধনাত্মক ফিগার। এত বড় ধনাত্মক ফিগার যদি আসে তাহলে পার্সেন্টেজটা অনেক বেশি বাড়াতে হবে। আমাদের ছিল 10, এটা 30, 35, 40% যেতে হবে, যেমন 37% দিয়ে মিলেছে আর কি। বই তো আর বারবার ট্রায়াল দিবে না, একবার দিয়ে মিলেছে। তাহলে এটা 37% দিয়ে মিলেছে। বেশি পার্সেন্ট কখন বাড়বে? যদি ধনাত্মক মানটা বড় হয় বা ঋণাত্মক মানটা বড় হয়, তখন পার্সেন্টেজটা বেশি বাড়াতে হবে অথবা বেশি কমাতে হবে, এটাও মনে রাখতে হবে। আশা করি আমরা কিভাবে আইআরআর বের করতে হবে সেটা বুঝেছো, করতে পারবো তো আইআরআর অঙ্ক?
জি স্যার পারবো। তোমাদের কাজ হবে অঙ্কের মধ্যে যতগুলো আইআরআর আছে একটার পর একটা সবগুলা করে আমাকে দেওয়া। আইআরআর তো বেশি নাই, আইআরআর কত ক্লাস আমরা আগে দেখেছিলাম, বেশি নাই। যতগুলো অঙ্ক আছে তোমাদের কাজ আইআরআর একটার পর একটা করে করে দেওয়া এবং এগুলো গ্রুপে দিবা, আমি দেখবো। এমনি যা লাইক দিই নাই, কে বলছিল লাইক না দিলে, আমি অঙ্কগুলো দেখছি কিন্তু লাইক দেওয়ার জন্য টাচ দিয়েছিলাম, লাইক আসে নাই যে দিতে পারিনি, যে আন্দাজে দিতে চাইছিলাম। এখন কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আমাদের ক্লাস প্রায় শেষ পর্যায়ে। আছে প্রশ্ন আছে? তারিন আক্তার, আকি, সঞ্জিদা, নিসা, ফাইমা, আর বাকিটা তো কয়েকজন চলে গেছে। প্রশ্ন আছে তোমাদের কোনো? না স্যার। তাহলে না থাকলে বসে বসে এগুলো কাজগুলো করে ফেলো, এখন এই শিখাইছি, এখন এই কাজগুলো করে ফেলো, বসে বসে প্র্যাকটিস করে ফেলো। এবং এই যতগুলো এয়ার কোয়েশ্চেন পাও এগুলো তো বেশি না, এর অঙ্ক এনপিভি বেশি আছে, সবগুলো দেখে ফেলো। আর আমি এই দিন পরীক্ষাতে এনপিভি থেকে নেবো, এনপিভি থেকে ইয়ার কোয়েশ্চেন একটা তিনটা দিব, এখান থেকে যে কোনো একটা আসবে। তাহলে আজকে রাখি, কি বলো? স্যার আপনি বলছিলেন যে স্যার কি এই বলছিলাম? আই স্যার আপনি বলছিলেন যে কে কোন অধ্যায় করাচ্ছে এগুলো একটু জিজ্ঞেস করাচ্ছিলাম। হ্যাঁ, আমাকে দাও নাই তো, গ্রুপে দিতে বলছিলাম তো। স্যার আমি স্যার গ্রুপে দিনে আপনাকে বলার জন্য এমনি। আচ্ছা, গ্রুপে দাও, গ্রুপে দিলে মনে থাকবে বেশি আর কি। এমনি বলো, মুখে বলো, আবার গ্রুপে লিখে দিও। বলো তো কি কি কে কি কাজ করাচ্ছে। স্যার রেয়ামিল, খতিয়ান, জাবেদা এগুলো স্যার এই বুরহান স্যারেও করাইছে, মাসুম স্যারেও করাইছে, তারপর গাজী স্যারেও করাইছে, তারপর হ্যাঁ, কার্যপত্র করাচ্ছে মাসুম স্যার, তারপর আর্থিক বিবরণী করাচ্ছে গাজী স্যার, অর্থ সমমূল্য করাচ্ছে মাসুম স্যার, তারপর দীর্ঘমেয়াদী অধ্যয়ন করাচ্ছে এরশাদুল্লাহ স্যার, তারপর হিসাব সমীকরণও করাচ্ছে। মোহাম্মদ ওগুলো করা কেমনে করাচ্ছে? ফিনান্সের কি কি করাইছে? ফিনান্স স্যার অর্থ সমমূল্য করাইছে, তারপর আর দীর্ঘমেয়াদী অধ্যয়ন করাইছে। কে কে করাইছে এগুলো? এগুলো স্যার অর্থের সমমূল্য করেছে মাসুম স্যার, দীর্ঘমেয়াদী অধ্যয়ন করেছে এরশাদুল্লাহ স্যার। এরশাদুল্লাহ স্যার। আচ্ছা, এরশাদুল্লাহ কি ফিনান্স করায়, ম্যানেজমেন্টের? হ্যাঁ স্যার করাই। ফিনান্স তো করায় যে অ্যাকাউন্টিং এর স্যাররা, ম্যানেজমেন্টের স্যাররা তো ফিনান্স করানো ঠিক না। এরা তীর করে না দিবে। স্যার, স্যার করাইছে দেখছি। এগুলো করাচ্ছে, এগুলো তো কথা হ্যাঁ ছিল স্যার। না। প্লাস কমার্সের অ্যাকাউন্টিং যারা এরা করা যায়, ম্যানেজমেন্টের স্যাররা এগুলো অঙ্ক পারে নাকি? আচ্ছা ঠিক আছে, ফরাজ থাকো, তোমরাও শিখে ফেলো, যারা যেটা পড়াইতে শিখে ফেলো, কি করবা। হ্যাঁ, আচ্ছা স্যার। আর সামনে পরীক্ষাগুলো অবশ্যই দিবা। তাহলে আজকে রাখি, হ্যাঁ। জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম।